আমরা সমাধান করব 37তম বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন যেটি রয়েছে আজকের সেশনের, which of the following words is in singular form, অর্থাৎ এই চারটির মধ্যে কোনটি সিঙ্গুলার। সোনালী স্বপ্ন জানিয়েছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন হুসাইন জানতে চেয়েছেন কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা উত্তর চাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, নাদিয়া তাবাসসুম উত্তর অলরেডি করে দিয়েছেন। থ্যাংক ইউ নাদিয়া উত্তর করার জন্য। আরও বেশি উত্তর চাই, আর প্রত্যেকের কাছে অবশ্যই একটি অনুরোধ থাকবে আমরা যেন শেয়ার করি। মিতু মণ্ডল উত্তর করেছেন, আলামিন হুসাইন উত্তর করেছেন। এটি একেবারেই সরল প্রশ্ন, খুব জটিল প্রশ্ন নয়। আমি এখনই প্রশ্নটির উত্তর ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি। দেখুন এখানে চারটি অপশন রয়েছে। বলা হয়েছে কোনটা সিঙ্গুলার রূপে আছে, সিঙ্গুলার রূপে আছে। ফর্মুলাই, এইজেন্ডা, ওয়েসিস আর হচ্ছে রেডিয়াস। দেখুন এই যে ফর্মুলা এটা প্লুরাল, এইজেন্ডা প্লুরাল, ওয়েসিস প্লুরাল, একমাত্র রেডিয়াস যেটি সেটি হচ্ছে সিঙ্গুলার। আই হোপ এই প্রশ্নের উত্তর সবার কাছে খুবই সহজ লেগেছে, এটা জটিল নয়। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 দেখব 2 নম্বর প্রশ্নটি কেমন। 37 বিসিএস এর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 যেটি বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটি কারেকশন রিলেটেড একটি প্রশ্ন। চারটি অপশন রয়েছে, বলা হচ্ছে অল অফ ইট ডিপেন্ড অন ইউ, অল অফ ইট আর ডিপেন্ডিং অন ইউ, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, অল অফ ইট আর ডিপেন্ডেড ওয়ান ইউ। কি হতে পারে এই প্রশ্নের উত্তর? উত্তর জানাতে ভুলবেন না। 2 উত্তর মিতু মণ্ডল, হাসান শিকদার, আলামিন, মানসুরা, নজরুল, নাদিয়া সবাই বলেছে সি হবে সোনালী স্বপ্ন। রাজিয়া সুলতানা বলেছেন অপশন সি হবে। নিপা মণ্ডল বলেছেন অপশন সি হবে। দেখুন এইটার ব্যাখ্যা বিশ্লেষণটা আসলে কি। অল অফ, প্রত্যেকটা জায়গায় কমন যেটা আছে অল অফ। অল অফ, অল অফের পর নাউনের রূপ কেমন হবে, ভার্বের রূপ কেমন হবে, এটি নির্ভর করবে অল অফের পর যে নাউন অথবা প্রোনাউনটি থাকবে সেটির উপর। তাহলে আমরা প্রথমত দেখে নেব যে অল অফ এরপরে সবগুলোর ক্ষেত্রে একেবারে কমন ইট। ইট মানে সিঙ্গুলার। তাহলে আমরা একটু এটাকে অ্যানালাইসিস করব। ইটের পর ডিপেন্ড হয়েছে, ডিপেন্ড। ইট যেহেতু সিঙ্গুলার, পরবর্তী ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হওয়ার কথা, সেটি হয়নি। তার মানে এই ডিপেন্ডের কারণে এটি ভুল। পরবর্তী যেটা আছে ইটের পরে আর আছে, এ কারণে এটি ভুল। এরপরে ডিপেন্ডস হয়েছে, এ কারণে এটা সঠিক, বাট আমাদেরকে আরও যাচাই করতে হবে। ইটের পর এখানে আর আছে, এ কারণে এটি ভুল। এর মানে যেটা আমরা পেলাম অপশন সি ইজ দ্য রাইট আনসার। যে নিয়মটি আমরা শিখলাম সেটি হচ্ছে এই অল অফের পর নাউন এবং ভার্ব এটা একটার সাথে আরেকটা এগ্রি করে, ইন্টার রিলেটেড। অল অফের পর যদি সিঙ্গুলার নাউন থাকে পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হবে। অল অফের পর যদি প্লুরাল নাউন থাকে তাহলে পরবর্তী ভার্বটা প্লুরাল হবে। এই নিয়মটা বুঝেছেন কিনা জানাবেন, জানাবেন। চমৎকার চমৎকার উত্তর করেছে। আমাকে একজন জানতে চেয়েছে স্যার সাউন্ড কি লো নাকি, কি বলে? ব্যাপক সাউন্ড আছে এবং খুব ক্রিস্টাল ক্লিয়ার, তাই না? আপনার ফোনের ভলিউমটা বাড়িয়ে নেবেন, রাইট? সাউন্ডের ব্যাপারে আমার মনে হয় না কোনো অভিযোগ থাকার কথা, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হওয়ার কথা। কোয়েশ্চেন নাম্বার 3 নাম্বার কি আছে দেখুন, একবার দেখুন। সুন্দরভাবে প্রশ্নটা ব্যাখ্যা বিশ্লেষণ হবে ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 3, এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস, দি কমপ্লেক্স ফর্ম অফ দি সেন্টেন্স। এর কমপ্লেক্স রূপটা আসলে কি? সবাই ডি বলতেছে, বলতেছে ডি ডি ডি, এরকমটা বলতেছে। কেন বলতেছে খেয়াল করবেন। আগে প্রশ্নটা একটু বোঝেন, প্রশ্নটা বোঝেন। এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস, অর্থাৎ গড়ন্ত পাথরের শ্যাওলা জমে না। আমি আবার বলছি গড়ন্ত পাথরের শ্যাওলা জমে না। সেক্ষেত্রে দেখেন এটার
কমপ্লেক্স ফর্মটা কি হতে পারে? সিন্স দ্বারা কমপ্লেক্স হয়, দো দ্বারা কমপ্লেক্স হয়, ওয়ার্ড দ্বারা কমপ্লেক্স হয়, দ্যাট দ্বারা কমপ্লেক্স হয়, সবগুলো দ্বারাই কমপ্লেক্স হয়। এর মানে আমাদেরকে নির্ভর করতে হবে অর্থের উপর, অর্থ সঠিক কোনটা। এখানে যেটা বলা হয়েছে, সিন্স এ স্টোন ইজ রোলিং, যেহেতু একটি পাথর গড়গড় করতেছে মানে ঘুরতেছে, ইট গ্যাদার্স নো মস, বিষয়টা কিন্তু এটা না। সেন্টেন্স বলতেছে গড়ন্ত পাথরে, গড়ন্ত পাথরে যে পাথরটা গড়গড় করে সেইটাই শ্যাওলা ধরলে মূলত সেইটাই শ্যাওলা ধরে না। বাট এখানে বলা হচ্ছে যেহেতু, সিন্স মানে যেহেতু, যেহেতু এ স্টোন ইজ রোলিং, একটা পাথর ঘুরতেছে, ইট গ্যাদার্স নো মস, এটার সাথে আমাদের প্রশ্নের অর্থের কিছুটা অমিল রয়েছে। এরপর অপশন বি বলা হচ্ছে যদিও একটা পাথর ঘুরে, ইট গ্যাদার্স নো মস, এটা দো সবসময় বিপরীত বিষয়কে যুক্ত করবে, এটা বাতিল। দো বিপরীত বিষয়কে যুক্ত করে, এর মানে এটি বাতিল। দো স্টোন রোলস ইট গ্যাদার্স নোমস, যদি এটা হতো ইট ডাজেন্ট গ্যাদার নোমস, তাহলে ঠিক ছিল। বাট তাও আমার সেন্টেন্সে অনুযায়ী কমপ্লেক্স হতো না। এ স্টোন হোয়াট রোলস গ্যাদার্স নোমস, এটা আমরা নিতে পারছি না, কারণ খেয়াল করবেন, এ স্টোন দ্যাট রোলস, একটা পাথর যেটা ঘোরে, এ স্টোন দ্যাট রোল যেটা ঘোরে, গ্যাদার্স নোমস, সেইটাই শ্যাওলা জমে না। হোয়াট রোলস না, এটা হবে দ্যাট রোলস। আশা করি এই প্রশ্নের উত্তর যে অপশন ডি, এটি নিয়ে কারো কোনো সন্দেহ নেই। সিন্স, দো, হোয়াট সবই কমপ্লেক্স, বাট আমাকে উত্তরটা করতে হচ্ছে দ্যাট দিয়ে। 3 নম্বর প্রশ্নের উত্তর কার কার কাছে একদম ক্লিয়ার হয়েছে একটু জানাবেন, একটু জানাবেন। 3 নম্বর প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়েছে কিনা জানিয়ে দিন। আর যারা শেয়ার করেননি তাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আমরা যেন একটি বারের জন্য হলে শেয়ার করে দেই। এই সেশনটি আপনার যেমন দরকার, আপনার যে অন্য ভাই বোন রয়েছে যারা চাকরি প্রস্তুতির কোচিং করতে পারছে না, অথবা এই ধরনের সেশন খুঁজতেছে, তাদের জন্যও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। 3য় ধাপের কোনো খবর আছে কিনা? 3য় ধাপের কোনো খবর নাই, মানে এটা খবর নাই, এখন কিছু বলার নাই। খবর হওয়া উচিত, খবর নাই, বাট আমার প্রত্যাশাটা হচ্ছে খবরটা হওয়া উচিত। 4 নম্বর প্রশ্ন যেটি আছে, বলছে 4 নম্বর প্রশ্নটা কি আছে খেয়াল করি তো আমরা। 4 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে এ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট। এখানে অ্যাপেন্ডেড এর মানেটা কি? অ্যাপেন্ডেড এর মানেটা কি? উত্তর কিন্তু আমরা পেয়েছি, যেমন নাদিয়া উত্তর করেছে, মানসুরা উত্তর করেছে, নিপা উত্তর করেছে, নজরুল কানিস, এরপর হচ্ছে আলামিন হোসাইন উত্তর করেছে, নিপা মণ্ডল, হাসান শিকদার উত্তর করেছে। অ্যাপেন্ড মানে কি? অ্যাপেন্ড মানে হচ্ছে যুক্ত করা, কোনো কিছু সংযুক্ত করা। তাহলে এখানে অপশনগুলো দেখুন, অপশনগুলো যেটা আছে সেটা একটু খেয়াল করেন। দেন প্রথম আছে চেঞ্জড, পরিবর্তন নয়, রিমুভ, বাদ দিয়ে দেওয়া নয়, জয়েন্ট, যুক্ত করা হতে পারে। অন্য কোনো অপশন আছে কিনা দেখবো, শর্ট এন্ড, ছোট করা, না। যারা উত্তর করেছে, যেটার উত্তর অবশ্যই সি হবে, দে আর অ্যাবসলিউটলি রাইট। পরবর্তী প্রশ্নের উত্তরে যেতে চাই। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5, দেখুন তো প্রশ্নটি কি আছে। দি মাদার স্যাট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। ইয়ার ভিজিলেন্টলি ইজ, এখানে ভিজিলেন্টলি এটা কি হবে? দি মাদার স্যাট, মা বসেছিলেন, বিসাইড দ্য সিক বেবি, অসুস্থ বাচ্চার পাশে। আচ্ছা, অসুস্থ বাচ্চার পাশে কিভাবে বসে? সতর্কভাবে বসে। ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্ক, ভিজিল্যান্টলি সতর্কভাবে। ভিজিল্যান্টলি এটি অবশ্যই মডিফাই করলো, কাকে মডিফাই করলো বলেন দেখি? ভিজিল্যান্টলি এটি মডিফাই করলো, অবশ্যই অবশ্যই মডিফাই করলো ভার্বকে, স্যাটকে মডিফাই করলো। এর মানে ভার্বকে যারা মডিফাই করে তারা অ্যাডভার্ব হয়। আমাকে একজন কমেন্ট করলো যে আজকের সাউন্ড অনেক কম। আজকের সাউন্ডটা কি অনেক কম? বলেন দেখি আজকের সাউন্ডটা কার কার কাছে কম লাগে? আমার কাছে মনে হয় না যে আজকের সাউন্ডের চেয়ে ভালো সাউন্ড আমি স্ট্রিমিং আর করি নাই। আজকের সাউন্ডটা এতটাই কিউট এবং সুইট, রাইট?
আচ্ছা, ফোনের সাউন্ডটা বাড়িয়ে নেবেন। এবার দেখুন যেটি আছে 6 নম্বর কোয়েকশন। এক একজনের ফোনে এক এক রকম সমস্যা। কোয়েকশন নাম্বার 6, 6টা আছে দেখুন। কোয়েকশন নাম্বার 6 কি আছে? The new offer, the new job offer was alluring. Here, alluring means the new job offer, the new offer of job was alluring. The new offer of job was alluring. Here, alluring এর মানেটা কি? অনেকে বলছে লোভনীয়, 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 তাই না? ওকে, লোভনীয় মানে কি বলুন দেখি? আনএক্সপেক্টেড, টেম্পটিং, ডিসঅ্যাপয়েন্টিং নাকি অর্ডিনারি? টেম্পটিং, টেম্পটিং ইজ দ্য রাইট আনসার। টেম্পটিং ইজ দ্য রাইট আনসার। টেম্পটিং জানিয়েছেন আলামিন হুসাইন, বলেছেন হ্যাঁ লোভনীয় মানে হচ্ছে টেম্পটিং। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা একটু সামনে এগোতে চাই, সামনে এগোতে চাই, দেখি কি আছে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7। হয়তো এটা একটু কমাতে হবে, 7 নাম্বারটা একটু কমাতে হবে, আমাদের স্ক্রিন সাইজটা কমাতে হবে। দেখুন তো এবার উত্তর করা যায় কিনা, উত্তর করা যায় কিনা একটু জানাবেন, উত্তর করা যায় কিনা আমাকে একটু জানান। ওকে, ভাই ব্যাপক সাউন্ড, এরপর কিভাবে কম হয় আমি জানি না আসলে। ব্যাপক সাউন্ড। 7 নম্বর কোয়েশ্চেন, উত্তর কিন্তু এসেছে, উত্তর এসেছে। অনেকেই বলেছে ডি হবে, ডি 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 বলেছে। তাহলে আমি এটা অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করব কোনটা হবে, সেটা আমি অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করব। লক্ষ্য করুন, প্রথম কথা হচ্ছে এখানে প্রশ্নটি একটু দেখুন, প্রশ্নটি কি রকম আছে সেটা একটু দেখার চেষ্টা করেন। হু প্লান্টেড দিস ট্রি হিয়ার? দ্য কারেক্ট পেসিভ অফ দিস সেন্টেন্স ইজ হু প্লান্টেড দিস ট্রি। হুটা বাই হোম হবে, হুটা হবে বাই হোম। এখানে বাই হোম দিয়ে আছে কয়টা? বাই হোম দুটো আছে, আপাতত আমরা দুটো পাচ্ছি, তার মানে ধরে নেব বাই হোম দিয়েই করেছে। তাহলে অপশন বি আর অপশন সি এটা বাতিল। এখন বাই হোমের পর যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে অবশ্যই একটা অক্সিলারি লাগবে। এখানেও অক্সিলারি আছে, এখানেও অক্সিলারি আছে, বাট খেয়াল করবেন এটি ছিল পাস্ট ইনডেফিনিট আর এটা হচ্ছে পারফেক্ট। আমরা পারফেক্ট নয়, এটা পারফেক্ট করতে পারবো না। এটি ন্যারেশন নয়, এটি হচ্ছে ভয়েস সেন্স, তার মানে টেন্সের সেন্স এটি যেন ঠিক থাকে। বাই হোম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হিয়ার। অপশন ই যারা উত্তর করেছেন দে আর অ্যাবসলিউটলি রাইট। হয়ে গেল, অ্যাবসলিউটলি রাইট, এটা হয়ে গেল। আশা করি সমস্যা নেই, এ হবে। আমরা কি সবাই শেয়ার করেছি কিনা একটু জানাবেন, সবার কাছ থেকে প্রত্যাশা করব একটু করে শেয়ার করবেন। আর বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করবেন, মেনশন করবেন। কোয়েশ্চেন নাম্বার 8 চলে এসেছে। 8 নাম্বারটা কি দেখি তো? ফ্রেইলটি দাই নেম ইজ উইমেন। ফ্রেইলটি মানে হচ্ছে প্রতারণা অথবা ভঙ্গুরতা, প্রতারণা অথবা ভঙ্গুরতা এর অন্য নাম হচ্ছে নারী। নারী মানে হচ্ছে প্রতারণা, নারী মানে হচ্ছে ভঙ্গুরতা, বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, বিশ্বাসঘাতিনী, তাই না? আসলে এটা শুধু নাটকের প্রয়োজনে, এটা শুধুই নাটকের প্রয়োজনে। আমরা এভাবে স্পেসিফিক কাউকে ট্যাগ লাগাতে পারি না যে নারীরা খারাপ পুরুষরা ভালো, অথবা পুরুষরা খারাপ নারীরা ভালো। এটা সাহিত্যের প্রয়োজনে চরিত্রের মধ্যে যেটা ফুটে ওঠে সেইটা এখানে দেখানো হয়। আচ্ছা, এবার দেখুন তাহলে এটা কি হতে পারে। ফ্রেইলটি দাই নেম ইজ উইমেন, এখানে ফ্রেইলটিটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা একটা নাউন, এটি একটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি একটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, ডান। 9 নম্বর কোয়েশ্চেন, জাতীয় প্রশ্ন চলে আসছে। জাতীয় প্রশ্ন দেখি তো, জাতীয় প্রশ্নটা কি আছে আজকে। এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন ইজ এনলাইটেনিং, হিয়ার এনলাইটেনিং ইজ এই জেনারেল পার্টিসিপেলের প্রশ্ন চলে আসছে, এটার উত্তর কি হবে?
এটার উত্তরটা কি হবে একটু জানাবেন। এডুকেশন ইজ এনলাইটেনিং। অলরেডি উত্তর করেছে অনেকেই, যেটা পার্টিসিপল হবে। পার্টিসিপল লিপি বলেছে পার্টিসিপল হবে। নাদিয়া হ্যামলেটে চলে গেছে, আগের প্রশ্নের উত্তর করেছে। এর মানে শেক্সপিয়ারের লেখা। হাসিও বলেছে শেক্সপিয়ারের লেখা। দেখুন এইটা জেনার নাকি পার্টিসিপল, এটা খুব সহজ, খুব সহজ। এনলাইটেনিং কি কোনো কাজের নাম? এনলাইটেনিং কোনো কাজের নাম নয়। এনলাইটেনিং কোনো কাজের নাম নয়। অথবা আপনি আরও একটা চমৎকার এক্সপেরিমেন্ট করতে পারেন। যদি কোনোটাকে আপনার মনে হয় পার্টিসিপল, এটার পূর্বে একটা ভেরি বসাবেন। যদি ভেরিটা এগ্রি করে, যেমন এখানে কি আছে, এডুকেশন ইজ এনলাইটেনিং। এডুকেশন ইজ এনলাইটেনিং, আমি এইখানে বসাইলাম, এই আইনজের পূর্বে বসাইলাম ভেরি, ভি আর ওই ভেরি। দেখো তো ভাই, ভেরি এনলাইটেনিং এটা হতে পারে কি নাকি পারে না? ভেরি এনলাইটেনিং হতে পারে। যেইটাকে আপনার সন্দেহ হবে জেরান্ড অথবা পার্টিসিপল, ওইটার পূর্বে ভেরি বসাই দেবেন। ভেরি বসানোর পর যদি দেখেন এগ্রি করে, হ্যাঁ এটা অবশ্যই একটি পার্টিসিপল। বাট যদি এটি জেরান্ড হয় তাহলে এগ্রি করবে না। আমি আরেকটা সেন্টেন্স দেখাই, সেটা হয়তো আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। যেমন বললো যে মাই জব ইজ টিচিং। টিচিং, এখন এই আইএনজি এটা জেরান্ড নাকি পার্টিসিপল, এটাও তো একটা দ্বন্দ্ব সংঘাত লেগে যেতে পারে, তাই না? জেরান্ড নাকি পার্টিসিপল। আপনি এটার পেছনে জাস্ট একটা ভেরি বসান, আইএনজির পূর্বে একটা ভেরি বসান। ভেরি টিচিং, এটা কি হয়? ভেরি টিচিং সম্ভব? সম্ভব নয়। এর মানে যে সকল আইএনজির পূর্বে আপনি ভেরিটা বসাতে পারবেন ওটি পার্টিসিপল, আর যে সকল আইএনজির পূর্বে ভেরি বসাতে পারবেন না ওটি পার্টিসিপল নয়, ওটি হচ্ছে একটি জেরান্ড। এখানে যেটা আছে, এডুকেশন ইজ ভেরি এনলাইটেনিং, নিঃসন্দেহে এটি একটি পার্টিসিপল। 9 নম্বর প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ, এটি নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা জানাবেন। বুঝতে পেরেছেন কি বুঝতে পারেন নাই? ওকে, আপনারা দেখছেন ইংলিশ হাব, সাথে আছি আমি শাহিন স্যার। আপনাদের জন্য একটি ঘোষণা, আবারও শুরু হয়েছে জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্স। যেই কোর্সে সবসময় আকর্ষণের কেন্দ্রে থাকে এই বইটি। এই বইটিতে 3000 এমসিকিউ রয়েছে, যেই এমসিকিউগুলো সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা দুটো অফার দিচ্ছি, বইটা একদম ফ্রি দিচ্ছি, আর কোর্স ফিতে 500 টাকা ছাড় দিচ্ছি। বিস্তারিত জানার জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা স্ক্রোলিং একটি নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো আমরা ফিরলাম আবারও কোয়েশ্চেন নাম্বার 10 নিয়ে। চলুন তাহলে কোয়েশ্চেন নাম্বার 10টা দেখে আসি, দেখি কি আছে। কোয়েশ্চেন নাম্বার 10, একটু সময় নেব। এটা একটা বড়সড় প্রশ্ন, রাইট? এটি একটি বড়সড় প্রশ্ন, আশা রাখি আপনারা উত্তর করতে পারবেন। তবে নিয়মটা কমন, নিয়মটা কমন। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দি ফলোয়িং সেন্টেন্স। ভাই এত কথা দরকার হয়? শুধু প্রশ্নটা দিয়ে দিলেই তো হয়ে যায়, তাই না? কত কিছু দিয়ে প্রশ্নটা এতটুক, পুঁটি মাছের মতো। এটার উত্তরটা কি হতে পারে? নজরুল, রুনা, লিপি, নিপা, তমা। ফিল লাইক বলতেছে, অনেকে বলতেছে ফিল লাইক। আমি জানি না সত্যি ফিল লাইক কিনা, বাট অনেকে বলতেছে এটা ফিল লাইক হবে। দেখুন এখানে যেটা বলা হচ্ছে, দি ফ্যামিলি ডাজেন্ট ফিল গোয়িং আউট দিস সিজন। রিয়েলি এর পরে ফিলের পরে লাইকই হয়। এটার অর্থ হচ্ছে অভাব অনুভব অথবা ইচ্ছে হওয়া। ফিল লাইক এর মানে হচ্ছে কোনো কিছুর অভাব অনুভব করা অথবা ইচ্ছে হওয়া। দি ফ্যামিলি ডাজন্ট ফিল লাইক গোয়িং আউটিং দিস সিজন, মানে এই সিজনে তারা বাহিরে যাওয়ার তাগাদা অনুভব করছে না, ইচ্ছা করছে না, তারা যাচ্ছে না, এটাই বোঝাচ্ছে। এই ফিল লাইক দিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, আশা করি সামনেও পাবেন। তো এই নিয়মটা নিয়ে একটু সতর্ক থাকবেন। কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11 যেটি আছে দেখুন তো, আই কুডন্ট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ, সো আই অ্যাট আ শপ। সো আই অ্যাট আ শপ, কি হতে পারে? একটু জানাবেন কি হতে পারে। উত্তর, উত্তর করেছে অনেকে, উত্তর করেছে
আলভিন মার্টিন বিশ্বাস, জয়ন্ত সাহা, লিপি সবাই বলতেছে যে অপশন এটা হচ্ছে সঠিক। দেখুন প্রশ্নে গিয়ে লাভ নাই, আমাদের যেতে হবে অপশনে। হ্যাড, এটা মূলত কজেটিভ ভার্বের ব্যবহার নিয়ে এই প্রশ্নটি। হ্যাডের পর যখন কোনো বস্তু আসে, হ্যাডের পর বস্তু, রিসিভার বলি আমরা, পরবর্তী ভার্বটি পার্টিসিপল রূপে বসে মেন্ট, হ্যাড ইট মেন্ডেড, হ্যাড ইট মেন্ডেড। পজিটিভ ভার্বের ব্যবহার নিয়ে বেশ একটা ধোঁয়াশা রয়েছে, বাট আশা করি যারা আমার ক্লাস করেছেন তারা কখনোই পজিটিভ ভার্ব নিয়ে আর বিপত্তিতে পড়বেন না। গেল এটা। কোয়েশ্চেন নাম্বার 10 গেল, 11 গেল, এবার হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন তো, 12 নম্বর কোয়েশ্চেনটা কি আছে। 12 নম্বর কোয়েশ্চেনটা বলা হচ্ছে এটা আর্টিকেল রিলেটেড প্রশ্ন। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট, use the appropriate article. I saw one-eyed man when I was walking on the road. When I was walking on the road. সঠিক উত্তরটি কি হতে পারে? সঠিক উত্তরটি কি হতে পারে জানিয়ে দেবেন। সঠিক উত্তরটি কি হতে পারে? সঠিক উত্তর হচ্ছে ওয়ান। এই যে ওয়ান, ওয়ানের পর অলওয়েজ এ বসে, এ বসে, এ ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ বসে। মাথায় রাখবেন ও হচ্ছে ভাওয়েল, কিন্তু অনেরও ভাওয়েল নয়, অনেরও হচ্ছে কনসোনেন্ট। 13 নম্বর প্রশ্ন। দি ওয়ার্ড omnivorous মিন্স, omnivorous বলতে কি বোঝানো হয়? omnivorous, দেখুন তো omnivorous মানে কি? eating all types of food, eating only fruits, eating only meat, eating grass and plants only. খেয়াল করবেন omnivorous মানে হচ্ছে সর্বভুক। omni মানে সর্ব, সব খায়, সর্বভুক। eating all types of food, সকল ধরনের খাবার খায়, এটি হচ্ছে omnivorous। এরপর দেখুন বড় সড়ো একটি প্রশ্ন, বড় সড়ো একটি প্রশ্ন, হ্যাঁ স্ক্রিনে দেখানো যাচ্ছে। 14 নম্বর প্রশ্ন দেখুন। মেন্টাল অ্যাবিলিটি। It is raining cats and dogs, so watch out for falling animals. Make sure you take an umbrella. Keep your pets inside. Keep the windows open. 14 নম্বর সঠিক উত্তর কি হতে পারে? 14। এটা মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন, কি করে ইংরেজির মধ্যে ঢুকে গেল আমি জানি না, বাট এটা মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন, সাবধানে উত্তর করতে হবে। বৃষ্টি হলে আবশ্যকটা আসলে কি? বৃষ্টি হয়েছে, এর মানে আবশ্যকটা কি সেটা বুঝলেই হয়ে গেল। বৃষ্টি হয়েছে, এখন কোনটা আবশ্যক আপনার জন্য? খেয়াল করবেন এখানে অনেকগুলো যুক্তি আছে। বলবে হ্যাঁ, ওয়াচ আউট ফর ফলিং অ্যানিমালস, মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা, মানে প্রাণীদের ব্যাপারে বলা হয়েছে, ছাতার ব্যাপারে বলা হয়েছে, পেট পোষাগুলোকে ভিতরে রাখার জন্য বলা হয়েছে, কিপ দ্য উইন্ডোজ ওপেন, জানলাগুলো খোলা রাখার ব্যাপারে বলা হয়েছে। এখানে কয়েকটা ফ্যাক্ট, কিপ ইউর পেট ইনসাইড, আবার অ্যানিমালস যারা রয়েছে তাদের দিকে খেয়াল রাখা, আবার আমব্রেলার ব্যাপারে খেয়াল রাখা। দেখুন এই তিনটি কিন্তু বৃষ্টির মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে। বাট আপনি কি নিশ্চিত যে আপনার অ্যানিমাল আছে? আপনি কি নিশ্চিত আপনার পেট আছে? না, এগুলো নাও থাকতে পারে। বাট বৃষ্টিতে ভেজা থেকে রক্ষার জন্য প্রত্যেকেরই কি আছে? ছাতাটা কিন্তু আছে, ছাতাটা আছে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই তিনটার মধ্যে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল যে ছাতাটা সবার জন্য কমন। 15 নম্বর প্রশ্ন, অ্যানালজি টাইপের কোয়েশ্চেন। অ্যানালজি টাইপের কোয়েশ্চেন সাবরিনা, অ্যানালজি টাইপের কোয়েশ্চেনটা মনে হয়েছে, হ্যাঁ অ্যানালজি টাইপের কোয়েশ্চেন, এটাই রাইট। বাট আমার মনে হচ্ছে ব্যাখ্যাটা আপনারা বুঝছেন কেন কোনটা হলো। এরপরে আসেন যেটা হচ্ছে দ্য ফ্রেজ একিলিস হিল। একিলিস হিল মানে কি? একিলিস হিল মানে হচ্ছে উইক পয়েন্ট।
এক্লিসিল একটু দেখবেন এটা কি হতে পারে। স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, পার্মানেন্ট সলিউশন। এটা হচ্ছে উইক পয়েন্ট, যেটার জন্য একটা মানুষ বিপদে পড়তে পারে। এটা হচ্ছে এক্লিসিল, যেটার জন্য একটা মানুষ বিপদে পড়তে পারে সেটা হচ্ছে এক্লিসিল। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। খেয়াল করবেন, পরবর্তী প্রশ্নের দিকে যাব। 15 গেল, 16 নাম্বার নিয়ে কথা হবে। 16 নাম্বার যেটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। এখানে সঠিক উত্তর কোনটা হবে? আসলে আন্ডারলাইন করাই তো নাই। এই যে ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, এটা আসলে কোন ধরনের ফ্রেজ? প্রশ্নটা এই টাইপের যে কোন ধরনের ফ্রেজ। দুর্বল জায়গা বলছে, উইক পয়েন্ট বলছে, অনেকে আলামিন, কানিজ, কাকলি উত্তর করেছে, রাইট? আমরা খুব বেশি মানুষ শেয়ার করি নাই, যতটুকু আমি বুঝতে পারলাম। একটু শেয়ার করলে ব্যক্তিগতভাবে আমি ভালো বোধ করতাম। দেখুন, প্রেপোজিশন যোগ নাউন, এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, এটি প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে। বাট মাথায় রাখবেন, প্রথম উত্তর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ উত্তর করতে পারবেন। কেমন? এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়, এটি প্রেপোজিশনাল ফ্রেজও হয়। দুটো উত্তরই সঠিক, দুটো উত্তরই ভাই সঠিক। এখন কথা হচ্ছে যেইটা অপশনে থাকবে আপনি সেইটাকে সঠিক উত্তর ধরবেন, এর বাইরে আসলে আর কিছু বলার নাই। কোয়েশ্চেন নাম্বার 17। 17তে যেটা আছে, দিস ইজ দ্য বুক আই লস্ট। ইয়ার আই লস্ট, এটি কোন ধরনের ক্লজ? এটি কোন ধরনের ক্লজ? এটি কোন ধরনের ক্লজ একটু বলবেন। আমি আপনাদের খুব সংক্ষেপে বিষয়টা ব্যাখ্যা করে দিচ্ছি এটি কোন ধরনের ক্লজ। আসলে এখানে একটা জিনিস মিসিং আছে। মিসিংটা হচ্ছে এই উইচ আই লস্ট। এখন উইচটা কিন্তু আমরা দিতে পারবো না। এই যে রিলেটিভ প্রনাউনটি রয়েছে, এটা অহরহ উজ্জ্ব থাকতে পারে, অর্থাৎ এটা বাতিল করা হতে পারে। নাউনের পর একটি ডাব্লিউএস ক্লজ, এটা অলওয়েজ অ্যাডজেক্টিভ ক্লজ হয়। অর্থাৎ আই লস্ট, অ্যাকচুয়ালি এটা উইচ আই লস্ট। এই আই লস্টটা বুককে মডিফাই করেছে নাউনের পোস্ট মডিফায়ার। সো নাউনের পোস্ট মডিফায়ার হোক অথবা প্রি মডিফায়ার হোক, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটাই যথেষ্ট বোঝার জন্য। আমার উত্তর, আমি আর উত্তর করব না স্যার। আমার নাম বলেন না, পান্না রহমান, আমি এই মাত্র দেখাইলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখুন যেটি আছে কোয়েকশন নাম্বার 18। আপনার রাগ করছে যে উত্তরই করবো না। হ্যাঁ, এটা তো কথা সত্য। এত কষ্ট করে উত্তর করা হয়, যদি নাম না বলা হয় তাহলে কে উত্তর করে? সাবরিনা চমৎকার ব্যাখ্যা করেছে, নাদিয়া, আলদ্রিন মার্টিন বিশ্বাস, নিপা মণ্ডল। আমাকে কমেন্ট করতে হবে ক্যান্ডিডেটরা মনোকষ্টে ভুগতেছে। আর মাহমুদুল শিপন, সোনালী স্বপ্ন, নজরুল। দেখুন এইখানটাতে যেটা আমরা পাচ্ছি, প্রোভাইজো। প্রোভাইজো মানে কি? প্রোভাইজো মানে অনুবিধি অনুবিধি বা শর্ত। আর এর মিনিংটা হচ্ছে স্যাংশন নয়, নিষেধ, যেটাকে আমরা বলি সাবস্টিটিউট, পরিবর্তন, স্টাইপুলেশন, আর হচ্ছে ডাইরেক্টিভ। স্টাইপুলেশন যেটাকে আমরা বলি শর্ত, অনুবিধি, সিসি, তাই না? অপশন সি ইজ দ্য রাইট আনসার। আর এইখানে দেখুন ক্যাসান্ড্রা। ক্যাসান্ড্রা এটা মিথোলজিক্যাল বার্ড। ক্যাসান্ড্রা সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। ক্যাসান্ড্রা, এই ক্যাসান্ড্রা নিয়ে আসলে মূল ক্যাচালটা কোথায়, এটাই আমাদের বুঝতে হবে। আচ্ছা, এটা উত্তর করুন, সাহিত্য রিলেটেড প্রশ্ন, একটু ডিপ থেকে প্রশ্নটা করছে। ক্যাসান্ড্রা মূলত এটা বলা হচ্ছে এটা নাইট বার্ড। নাইট বার্ড তো বোঝেন, নিশাচর। নিশাচর। এখন সেক্ষেত্রে গ্রিক মেথোলজিতে এই পাখিটা যে ক্যাসান্ড্রা যেটা বলা হচ্ছে, এই ক্যাসান্ড্রা হচ্ছে ট্রয়রাস প্রায়ামের কন্যা। ট্রয়রাস প্রায়ামের কন্যা।
আর এখানে যেটা হচ্ছে নাইট আউল এর সাথে এর তুলনা করা হয় যিনি নিশাচর বা রাতে জেগে থাকেন। আমরা যদি এখানে খেয়াল করি যে ক্যাসান্ড্রা যেহেতু একটা নাইট বার্ড অথবা নাইট আউল, সেহেতু তার পক্ষে কখন ঘুম থেকে ওঠা সম্ভব? সে কি 11টায়, সকাল 7টায়, নাকি সন্ধ্যা 7টায় ঘুম থেকে উঠবে? কারণ সেহেতু আমরা যদি একটু চিন্তা করি, এটা সকালের কথা যদি চিন্তা করি, তাহলে সে নাইট বার্ড, রাতে নিশাচর নিশাচর সেক্ষেত্রে 11 PM তো সম্ভব না, এটা তো রাত। 7 AM সন্ধে, সকাল, খুব সকাল, আর 7 PM। এর মানে এই যে 11 AM-টা, এইটা যুক্তিতে আসে, এটা যুক্তিতে আসে, এর বাইরে অন্য কোনো যুক্তিতে আসে না, অন্য কোনো যুক্তিতে আমরা এটা আনতে পারি না। কেমন? ওকে, ডান। পরবর্তী প্রশ্ন 20, নাম্বার 20। পেঁচা রাতে জাগে, পেঁচা রাতে জাগে। আচ্ছা, ডেলেটেরিয়াস, ডেলেটেরিয়াস এর মানেটা কি? ডেলেটেরিয়াস, সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড that is the most closely opposite in meaning to the capitalist word deleterious. Deleterious মানে হচ্ছে, এই শব্দটাই তো ভাই ক্ষতিকর, মানে অনেক বড় সড় শব্দ, উচ্চারণ করতে ঝামেলা হয়। ডেলেটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, হার্মফুল বলতে পারি। তাহলে এখানে দেখুন যেগুলো আছে অপশন হিসেবে, বলা হচ্ছে অপোজিট। ডেলেটেরিয়াস মানে ক্ষতিকর, টক্সিক এটা ক্ষতিকর, স্পুরিয়াস হার্মলেস ক্ষতিহীন, লিথাল। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা? সঠিক উত্তরটা সে সবাই বলছে হার্মলেস, হার্মলেস এটা বলতেছে, রিয়েলি এটা হার্মলেস, মানে যেটার কোনো ক্ষতি নাই এটা বলা হয়েছে। বাট আমরা যদি চিন্তা করি টক্সিক, বিষাক্ত, স্পোরিয়াস মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি ফলস বা মিথ্যা, আর লিথাল মানে হচ্ছে মারাত্মক ক্ষতিকর। তার মানে ক্ষতি ছাড়া কি আছে? হার্মলেস আছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আমরা এটাকে সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারি। রাইট? অনেকক্ষণ কমেন্ট পড়ছি না। ইশরাত, আসাদুজ্জামান, হাবিবুর রহমান, এরপর হচ্ছে সোনালী স্বপ্ন, পেঁচা রাতে চোখে দেখে, রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক তথ্যই আমাদের চলে আসছে। জিরনসন, অদ্ভুত টাইপের প্রশ্ন চলে আসছিল এইখানে, এটা পূর্বে আর আমরা কখনো দেখি নাই। জিরনসন এটি কার লেখা? সাহিত্য থেকে প্রশ্ন আসলে আমরা যেন কেমন একটু ঘাবড়ে যাই, সাহিত্য থেকে প্রশ্ন আসলে ঘাবড়ে যাই, বাট ঘাবড়ে গেলে হবে না, সাহিত্য থেকে প্রশ্নের উত্তর করতে হবে। চাকরি পেতে হলে কোনো বিকল্প নাই, চাকরি পেতে হলে সাহিত্য পড়তে হবে, কোনো বিকল্প নাই। ক্লিয়ার? তাহলে এই যে জেরানসন যেটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে টি.এস. এলিয়টের লেখা, এটা হচ্ছে টি.এস. এলিয়টের লেখা। ওকে, আমরা যেন যদি খুব কষ্ট হয় মুখস্থ যেন করে ফেলি, কারণ খুব গুরুত্বপূর্ণ। সাহিত্য ব্যতীত বিসিএস প্রিলি টেকা তো অসম্ভবই বলা চলে। খুব অল্প সময় এখান থেকে 10-12 মার্কস ক্যারি করা যায়, আর এখন যে পরিমাণ কাট মার্কস বৃদ্ধি পেয়েছে এটা তো আশ্চর্য, আশ্চর্য ধরনেরই। শেক্সপিয়ার্স লাস্ট প্লে, শেক্সপিয়ারের শেষ নাটক কোনটা? স্যার যেভাবে পড়ান চাকরি না পেয়ে উপায় নাই। চাকরি না পেয়ে উপায় নেই, তাই? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। চাকরি পেলেই আমার এই পড়ানোর সার্থকতা হবে। শেক্সপিয়ার্স লাস্ট প্লে, শেক্সপিয়ারের শেষ নাটক কোনটা? আমরা সবাই জানি টেম্পেস্ট। টেম্পেস্ট মানে দুরন্ত ঝড়, এটি হচ্ছে তার লাস্ট প্লে। এরপর দেখুন যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 23, সেই ঐতিহাসিক প্রশ্ন, প্রচুর পরিমাণ পরীক্ষাতে আসছে। ঐতিহাসিক প্রশ্ন বললাম, ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চয়ার্ড, এটা খুব অবাক করা বিষয়। ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চয়ার্ড, এটা একটা ইলিজি, এমন এক ব্যক্তি লিখেছেন, তার অন্য যে সাহিত্যকর্ম রয়েছে সেটার জন্য তাকে চেনে না। ইংরেজি সাহিত্য এই মানুষটাকে যুগের পর যুগ, পৃথিবীর মানুষ তাকে মনে রাখবে শুধু একটি ইলিজির জন্য। তার অন্য লেখা সম্পর্কে কেউ জানে না। তার বিখ্যাত লাইন আছে এই কবিতায়, ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। কত চমৎকার কথা, যেই লাইনে পিএইচডি হয় এরকমটা।
সো এই লেখাটা কিন্তু ভাই থমাস গ্রে। থমাস গ্রে থমাস গ্রেকে ইংরেজি সাহিত্য, বিশ্ব সাহিত্য আজীবন স্মরণ করবে, অনলি ফর দিস ইলেজি, অনলি ফর দিস ইলেজি। এটা এমন প্রশ্ন পরপর দুইবার আসছে, 3600 আসছে, 3700 আসছে। ভলপনি, ভলপনিটা কি দেখুন তো। ভলপনি, হু হ্যাজ রিটেন দ্য প্লে ভলপনি, ভলপনি কে লিখছে? জন এফস্টার, বেন জনসন, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার। কে লিখছে বলেন দেখি? এটা হচ্ছে মানে বহুবার আসা প্রশ্ন, ভলপনি বহুবার আসা প্রশ্ন। যদি কেউ মনে না রাখতে পারে তাহলে এটা তার দৈন্যতা। বেঞ্জামিন জনসন, যাকে সংক্ষেপে বলা হয় বেন জনসন। কোয়েশ্চেন নাম্বার 25। শেক্সপিয়ার composed much of his plays in what sort of verse? একটু ভিতর থেকে প্রশ্ন করছে। এখানে বলা হয়েছে যে শেক্সপিয়ার তার বেশিরভাগ নাটক এটা রচনা করেছেন কোন ধরনের ভার্সে? এলিটোরেটিভ, সনেট ফর্ম, আয়াম্বিক পেন্টামিটার, ডেকটাইল হেক্সামিটার। মানে তার লেখা, শেক্সপিয়ারের লেখাগুলো ছিল পঞ্চপদী। পঞ্চ মানে পেন্টা, পঞ্চ মানে হচ্ছে পেন্টা। দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। আমি যখন সাহিত্য পড়াই তখন কিন্তু এই কথাগুলো বলে দেই যে শেক্সপিয়ারের নাটক সংখ্যা, শেক্সপিয়ারের কবিতার সংখ্যা, শেক্সপিয়ারের নাটকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার নাটকগুলো 5 অ্যাক্টের, তার লেখার ধরনটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, এবং শেক্সপিয়ারের নাটকে কতবার সুইসাইডাল কেস হয়েছে, শেক্সপিয়ারের বড় ট্রাজেডি কোনটা, ছোট ট্রাজেডি কোনটা, প্রথম নাটক কোনটা, শেষ নাটক কোনটা, এর সব কিছু খুঁটিনাটি কিন্তু আমি সাহিত্যের ক্লাসে বলে দেই। কেমন? আচ্ছা, 26 নম্বর প্রশ্নে আসি। 26 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করব। এখানে বলা হচ্ছে দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন অ্যাজ। পাশাপাশি শব্দে যখন একই কনসোনেন্ট চলে আসে, পাশাপাশি শব্দের শুরুতে যখন একই কনসোনেন্ট পাবেন, তখন ওইটাকে সাহিত্যের যে অলঙ্কার হিসেবে এটাকে বলা হয় এলিটারেশন। এলিটারেশন, যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, এলিটারেশনের ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনি বুঝে ফেলবেন। আমরা যে আবৃত্তি করার জন্য জিহ্বা সচল করার জন্য যে প্র্যাকটিসগুলো করে থাকি, ওই রকম টাইপের। যেমন খেয়াল করেন কোকা কোলা, কোকা কোলা, এইটার মধ্যে কিন্তু ভাই এলিটারেশন আছে। আমি খুব সহজ একটা উদাহরণ দিলাম কিভাবে, দেখুন কোকা কোলা পাশাপাশি দুটো শব্দ, এবং দুটো শব্দই শুরু হয়েছে সি দ্বারা, কোকা কোলা। এটি হচ্ছে এলিটারেশন। কোকা কোলা দিয়ে এলিটারেশন মনে রাখা যায়। ওকে, এলিটারেশন বলতেছে, অনেকেই বলছে এলিটারেশন, রাইট, এক্স্যাক্টলি এলিটারেশন হবে। এরপরে কি হবে লক্ষ্য করি, 27 নম্বর যেটি আছে, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পোয়েটিক ট্রেডিশন। 37তম বিসিএস এর ইংরেজি সাহিত্য অংশটা একটু ডিপ লেভেলের কোয়েশ্চেন ছিল। এরপরে স্টুডেন্টরা ডিপ লেভেলে পড়া শুরু করলো, প্রশ্ন আবার সহজ হলো। 27 নম্বরে যে কোয়েশ্চেনটা রয়েছে দেখুন, এখানে যেটা আমরা পাচ্ছি, কোনটি পোয়েটিক ট্রেডিশন নয়, অর্থাৎ পোয়েট্রির যে জানরাগুলো, ইপিক হতে পারে, কমিক হতে পারে, ট্রাজিক হতে পারে, বাট যেটা হতে পারে না সেটা হচ্ছে অকুল্ট। অকুল্ট এটা কিন্তু ভাই পোয়েটিক ট্রেডিশন নয়, পোয়েটিক জানরা নয়। কেমন? পোয়েটিক জানরা নয়। জড়তা কাটানো, কানিস প্রথম হচ্ছে জড়তা কাটানো, রাইট, জড়তা কাটানো। এরপর দেখুন যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 28। 28টা কি আছে দেখুন তো। আঠাশের উত্তরটা কি হবে? স্যার কমেন্ট বারবার কাটা যায় কেন, কাটা যায় কেন, কেটে যায় কেন আমি জানি না। হোয়াট ইজ আ ফানি পোয়েম অফ 5 লাইন? 5 লাইনের যে নিরর্থক ছড়া এটাকে বলা হয় মূলত লিমেরিক। 5 লাইনের লিমেরিক, এটা হচ্ছে নিরর্থক ছড়া। কারণ আমরা বাংলাতে আছে না, হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, এর কোনো অর্থ নাই।
বাট এটা শিশুদের পড়ানো হয় ভিন্ন কারণে। আচ্ছা, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এইখানে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া কে লিখছে? স্যামুয়েল টেইলর কোলরিজের। এটি একটা থিওরি, এটা আমরা পড়েছি, ইংরেজি সাহিত্যে যারা পড়েছি তারা এটা পড়েছি, তারা এর সাথে পরিচিত। আর রবার্ট ব্রাউনিং অজা, রোম্যান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, এলিজাবেথান। ব্রাউনিং এর কথা বলতে গেলে যখনই ভিক্টোরিয়ান যুগ চলে আসে, ভিক্টোরিয়ান যুগের অন্যতম একজন কবি, শক্তিমান কবি হচ্ছেন মূলত রবার্ট ব্রাউনিং। সো এটা নিয়ে আমরা সময় ক্ষেপণ করবো না, ভিক্টোরিয়ান যুগের ভিক্টোরীয় কবি। ওকে, স্যামুয়েল টেলর কোলরিজ ওটা হয়ে গেছে। 31 নাম্বারটায় আসো ভাই, 31-এ যেটা আছে ওথেলো। ওথেলো গেভ ডেসডেমোনা রিং, হ্যান্ডকারচিপ, পেডান্ট, ব্যাঙ্গেলস অ্যাজ আ টোকেন অফ লাভ। রুমাল দিলে ঝগড়া হয়, সেই 16 অথবা 17 যে বিখ্যাত গান রুমাল দিলে ঝগড়া হয়, এটা কিন্তু এই নাটকের উপরেই লেখা। যে ঝগড়াটা হয়েছিল সেটা রুমাল নিয়েই, রুমালকে ইংরেজিতে বলা হয় হ্যান্ডকারচিপ। কি বলা হয়? হ্যান্ডকারচিপ। কেমন? আচ্ছা, গেল এটা। পরবর্তী 32 যেটা আছে দেখুন, 32 আছে পিবি শেলির থেকে প্রশ্ন। পিবি শেলির অ্যাডোনিস ইজ অ্যান ইলেজি অন দ্য ডেথ অফ। অ্যাডোনিসটা মূলত একটা ইলেজি। এটি কার মৃত্যুতে রচিত হয়েছে? এটি রচিত হয়েছে তার বন্ধু, খুব খুব ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুটির নাম আমরা সবাই জানি, তার মতোই ইয়ং। তার নাম হচ্ছে জন কেটস। উত্তর করেছেন কানিস ফাতিমা, সাবরিনা, নাদিয়া, শামিয়া নাসরিন, এরপর হচ্ছে কানিস ফাতিমা তুলি, সাবরিনা, সুধা। ওকে, মানে অনেক সাবরিনা আমরা পাচ্ছি, ডাক্তার সাবরিনা না পাইলেই হইল। 33 নাম্বার, the comparison of unlike things using the words like or as is known to be। দেখুন, দুটি বিপরীত সত্তার মধ্যে যখন লাইক এবং অ্যাজ দ্বারা তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় সিমিলি, যেটা উপমা হিসেবে আমরা জানি সে গোলাপের মতোই সুন্দর। সিমিলি, লাইক অ্যাজ, এটা দিয়ে তুলনা করা হলে সেটা হয় সিমিলি। দেখি তো উত্তর। হ্যাঁ, উত্তর তো অনেকেই করতেছে আলহামদুলিল্লাহ। আজকে সাহিত্যের প্রশ্নের উত্তরগুলো করতেছে, মানে এই যে একটা অভ্যাস ধীরে ধীরে তৈরি হচ্ছে। 34 নম্বর কোয়েশ্চেন, রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রেফার্স টু। রেস্টোরেশন পিরিয়ডটা কত সালে শুরু হবে? রেস্টোরেশন খুব কনফিউজ করে দেবে। এটা 60, নিশ্চিত 60, তবে সেটা 1660 নাকি 1760, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। 34 রেস্টোরেশন পিরিয়ড। আমি বুঝতে পারছি যে তারা কি বলবে, তারা যেটা বলবে আমি সেটা বুঝতে পারছি। সঠিক উত্তরটা বলুন। রেস্টোরেশন পিরিয়ড, সঠিক উত্তরটা বলুন। রাইট, রেস্টোরেশন পিরিয়ডটা শুরু হয়েছিল 1760 নাকি 1660 বলুন দেখি। ইয়েস, এক্স্যাক্টলি 1660, সমস্যা নেই। মানে কাউকে কনফিউজ করতে পারি নাই। দেখি 1760 কেউ বলে কিনা। আর 35 যেটা আছে, 35 নম্বর কোয়েশ্চেন, দেখি তো 35টা কি আছে। এগুলো অনেক আগে পড়ছি, আজও মনে আছে। The Sun Also Rises is a novel. The Sun Also Rises is a novel. এটা কে লিখছে? Sun Also Rises। 35 আর্নেস্ট হেমিংওয়ে। রাইট, আর্নেস্ট হেমিংওয়ে, এক্স্যাক্টলি। তো এই হচ্ছে 37 BCS এর প্রশ্নোত্তর পর্ব। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। আমি আপনাদের সাথে একটি কথা বলে সেশনটি শেষ করব। আমাদের যে কোর্সটি চলছে 0 to অ্যাডভান্স ইংলিশ কোর্স এবং এটিও কোর্স, যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হতে পারবেন। আপনাদের জন্য সার্চ চলছে। এই বইটি আমরা একদম ফ্রি দিচ্ছি, আর কোর্স ফিতে 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। বিস্তারিত জানার জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা স্ক্রোলিংয়ে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে
যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।